আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। এবং বিএনপির অনেকেই জানে যে জামাত কি, তাদের সাথে লাগার পরিণাম এটা যে বিএনপির ধ্বংস, এটা বিএনপির অনেকে জানে। জামাতের ব্র্যান্ড এজেন্ট আজহারী সিলেটে গিয়ে ভালো খাইছে ধরা। সিলেটে হাজার হাজার জনগণ বুঝে গেছেন যে এই আজহারী হচ্ছে ভণ্ড, জামাতের দালাল, স্বাধীনতার বিরোধী, গণতন্ত্রের শত্রু এবং সকল ধর্মের মানুষের ঐক্যের বিরোধী। এই ভণ্ড যখন সিলেটে গেছে, লক্ষ লক্ষ জনতা তাকে ভুয়া ভণ্ড বলে ধ্বনি দেওয়ার পর সে হাত তুলে সিলেটবাসীর জন্য অভিশাপ দিয়েছে। কারণ সে বলেছে এই মোনাজাতের আগে, সিলেটবাসী তোমরা যা করেছো মনে থাকবে। ভাবিয়ে কয় যদি হয় বন্ধুর মন, গাং পার হইতে কতক্ষণ। এই মুহূর্তে দেশে শীতকাল চলছে। শীতকাল মানে ওয়াজের মৌসুম। আর ওয়াজের মাঠগুলা গেল 10 বছর প্লাস মাইনাস সময়টা আমরা এক ভিন্ন রূপ দেখতে পাচ্ছি। ওয়াজের মাঠগুলোতে পলিটিক্যাল আলোচনা, ইশারা ইঙ্গিতের রাজনৈতিক আলোচনা, পাশাপাশি এক হুজুর আরেক হুজুরকে মুরতাদ, কাফের, এমনকি লাঠিসুটা নিয়ে ঘেরাও করা, বাংলা থেকে ত্যাগ করা। আবার হুজুররা নির্দেশ দিচ্ছেন ওমকরে দেখলে পিটাবেন, এরকম নির্দেশনা ওয়াজের মাঠে আসে। তো এগুলোর কারণে ওয়াজের মাঠ কোথাও না কোথাও অনেকটা তো বদনাম হয়েছে। এরপরে দীর্ঘ একটা সময় পার দিয়েছি আমরা সবাই। এখন নতুন করে আবারও ওয়াজের মাঠ শুরু হয়েছে। আর ফিরে এসেছেন ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বক্তা মাওলানা মিজানুর রহমান আল আজহারী হুজুর, খুবই সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ। সিলেট কাঁপিয়ে আসলেন ডক্টর মিজানুর রহমান আজহারী। আজকের সিলেটের ঐতিহাসিক মাহফিলে ওনার আগমন উপলক্ষে সিলেটে সুন্দর সাজে সজ্জিত ছিলেন, লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিল। যশোর মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারীর একটা বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি পাড়ার নেতাদের ঘুম হারাম হয়ে গিয়েছিল। অবশেষে আবারও বিএনপি নেতাদেরকে উদ্দেশ্য করে সরাসরি ডক্টর মিজানুর রহমান আজহারী সিলেটের মাহফিলে কড়া বক্তব্য দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন বিষয়টা। যশোরে যখন প্রোগ্রাম করেছিল ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছিল যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এরপরে কিন্তু বিএনপির নেতাদের ঘুম হারাম হয়ে গিয়েছিল এবং এ কথাটা তাদের সাথে মিলিয়ে নিয়েছিল যে আমাদেরকে উদ্দেশ্য করেই মিজানুর রহমান আজহারী কথাটা বলেছে। এবং একের পর এক মিজানুর রহমান আজহারীকে উদ্দেশ্য করে বিএনপির নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করতে থাকে। এবং কি ডক্টর মিজানুর রহমান আজহারীকে বিএনপি নেতাকর্মীরা সরাসরি ধর্ম ব্যবসায়ী বলেও কিন্তু আখ্যায়িত করেছিল। অবশেষে সিলেটের মাহফিল থেকে সরাসরি জবাব দিয়েছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আবারও তোলপাড় সৃষ্টি হয়েছে। তো এই বিষয়টি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। আশা করি ভিডিওর শুরুতেই কয়েকটি ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখছেন। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে, তাহলে সব কিছুর বিস্তারিত আলোচনা জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোন দলের নাম আমি বলিনি। সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না। আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোন দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না। আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। এদেশের যত এই যে আমার ভাইরা, এই যে আমি এই যে কথা বলতেছি, সাদা টুপি, ও আচ্ছা চলে যাবেন না, একটু জায়গা দিয়ে দেন ওনাকে। হয় কি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায়। যদি পারেন একটু বসেন, আর না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে দেন। আমার দিকে তাকান, এই সিলেট এদিকে তাকাও, এদিকে এদিকে, ফাইন। তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো, কথাটা ছিল ভেরি জেনারেল, এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই। ভাবিয়ে কয় যদি হয় বন্ধুর মন, গাং পার হইতে কতক্ষণ। এই মুহূর্তে দেশে শীতকাল চলছে। শীতকাল মানে ওয়াজের মৌসুম। আর ওয়াজের মাঠগুলা গেল 10 বছর প্লাস মাইনাস সময়টা আমরা এক ভিন্ন রূপ দেখতে পাচ্ছি। ওয়াজের মাঠগুলোতে পলিটিক্যাল আলোচনা, ইশারা ইঙ্গিতের রাজনৈতিক আলোচনা, পাশাপাশি এক হুজুর আরেক হুজুরকে মুরতাদ, কাফের,
এমনকি লাঠিসোঁটা নিয়ে ঘেরাও করা, বাংলা থেকে ত্যাগ করা। আবার হুজুররা নির্দেশ দিচ্ছেন ওমকরে দেখলে পিটাবেন, এরকম নির্দেশনা ওয়াজের মাঠে আসে। তো এগুলোর কারণে ওয়াজের মাঠ কোথাও না কোথাও অনেকটা তো বদনাম হয়েছে। এরপরে দীর্ঘ একটা সময় পার দিয়েছি আমরা সবাই, এখন নতুন করে আবারও ওয়াজের মাঠ শুরু হয়েছে। আর ফিরে এসেছেন ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বক্তা মাওলানা মিজানুর রহমান আল আজহারী হুজুর, খুবই সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ। গেল কয়েকদিন আগে যশোরে ওনার একটা বক্তব্যকে কেন্দ্র করে যখন তোলপাড়, এর মাঝখানে আবারও একটা ছোটখাটো লাড়া দিয়েছেন আমাদের মিজানুর রহমান আল আজহারী হুজুর, সাথে আবার আমির হামজা হুজুরের চিনেন তো, আল্লাহর সৌন্দর্যের বন্দনা করতে গিয়ে তিনি রাশ্মিকা মান্দানা পুষ্পা ছবির নায়িকারে বলছেন আহারে। পরে আবার কাছে দেখেন আমি মানসিক অসুস্থ, তো এই মানসিক অসুস্থ হুজুর আবার ওয়াজের মাঠে কেমনে চলে গেল দৌড় দিয়া, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আবার কোথায় কোনটা বইলা বসে ঝামেলা হবে, হুজুরদের ওজনের জন্য বলতেছি। যাই হোক, আমরা কথা বলতেছি আজহারী হুজুরকে নিয়ে। তো সিলেটে গতকালকে তিনি আরও এক ঐতিহাসিক অবস্থান আমরা দেখলাম, আপনার কি বলা হয়েছে, মানে একটা হিউজ উপস্থিতি ছিল। তো সেখানেও তার যে বক্তব্যের একটা অংশ, এই অংশটা নিয়েও আবার একদল মানুষ বা যারা বিএনপির নেতাকর্মীরা আছেন তারা একটু বলছেন যে এই কথাগুলো রাজনৈতিক কথাবার্তা হয়েছে। তো তিনি আবার কি বলছেন, তিনি বলছেন যে 24-এর রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আমাদের তরুণ ছাত্র এবং যুব সমাজ। ঠিক, এই তরুণদের হাতেই নিরাপদ আমাদের বাংলাদেশ। তো তরুণদের হাতেই নিরাপদ, এটা কি কোনো পলিটিক্যাল ওয়েতে তিনি বললেন? এটা কেউ কেউ মনে করছেন। আবার তিনি বলছেন আমরা এই দেশের চাঁদাবাজি দখলবাজি দেখতে চাই না, এটা কেউই চায় না। এই কথা এখন হুজুরে বললে স্বাভাবিকভাবে নানান দিক থেকে কিন্তু এটা একটা আক্রমণাত্মক ওয়েতে চলে আসে। তবে এটা কিন্তু সাধারণ হুজুর না, অন্যান্য হুজুরদের মতন না, তিনি বড় ব্লুটুথ হুজুর, তিনার এক ডাকে বহুত কিছু কিন্তু দেশে ঘটে যাবে। তো এটা নিয়ে কৌশলে হয়তো অনেকেই কথাবার্তা বলার চেষ্টা করছেন। শনিবার রাতে সিলেট এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খ্যাতমতে কুরআন সিলেট আয়োজিত মাহফিলের শেষ দিনে আলোচনাকালে তিনি আপনারা বলছেন যে মানুষকে সচেতন করাই দিনের দায়ীদের কাজ। একটি মাহফিলে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে একটি রাজনৈতিক দলের বন্ধুগণের বিতর্ক ছড়িয়ে দেওয়া বাক স্বাধীনতা পরিপন্থী। পাশাপাশি তিনি বলছেন অথচ আমি কোনো দলের নাম উল্লেখ করিনি। এসব ভুলে আমাদের সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। আমাদের নিয়ে যারা হিংসা করেন, সমালোচনা করেন, আমরা তাদেরকেও ভালোবাসি। আমাদের স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা, এটাই ইসলামের সুমহান শিক্ষা। তো আমাদের হুজুরের এই বক্তব্যটা আমি আসলে ওরকম কোনো ভেজাল টেজাল পাই নাই, কিন্তু এটা নিয়েও অনেকে সমালোচনা করছেন বিএনপির নেতাকর্মীরা। দেখেন ওই যে সন্দেহের মনে সবারই একটা নেগেটিভ অবস্থান তৈরি হয়। আর আজহারী হুজুরকে কোথাও না কোথাও সবাই ভাবে তিনি জামাতের একজন কট্টর সমর্থক, এবং কি আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বড় বড় সমাবেশগুলো হচ্ছে সেখানে তিনি টেকনিক্যালি জামাতকেই প্রমোট করছেন বা অন্য দলগুলোকে টেকনিক্যালি তিনি বিভিন্ন ইস্যুতে সামনে নিয়ে আসছেন। যাই হোক, এবার আসেন আমির হামজা হুজুর কি বলছে, সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয়। আচ্ছা, দেখুন এই কথাটার মধ্যে আবার একদল লোক প্যাস পাইছে। কেন প্যাস পাইছে? যে রাষ্ট্র ক্ষমতা তো এই মুহূর্তে দৌড়ে বিএনপি মনে করে, বা অনেকেই মনে করে বিএনপি যাবে। তো বিএনপি যদি যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনার অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ, তারপরেও অধিকাংশ মানুষ বলতে চায় যে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন। তো হুজুরের এই বক্তব্য আমি প্যাস পাই নাই, কারণ পুরুষ যদি হয়, খালেদা জিয়ার বয়স অনেকটা হয়ে গেছে, তো সেখানে তারেক রহমানের দলের হাল ধরবেন, এটাই বাস্তবতা। আবার কেউ কেউ বলছেন যে জামাতের আমিরকে ইঙ্গিত দিয়েছেন। দেখেন আমির হামজা হুজুরও সবাই অনেকে বলে জামাতের প্রোডাক্ট, এগুলো কিন্তু নানান আছে। মানে আমাদের হুজুরদের মধ্যে একটা মেন্টালিটি সবারই যে এই লাইনটা পুরোটাই মানে জামাতের দখলে না, এখানে অনেক লাইন আছে, কৌমি, দাখিল, তারপর আলিয়া, অনেক খেলাফতে মজলিস, তারপরে আমি এগুলো সবগুলো নামও জানি না। যাই হোক, তাদের মধ্যে অনেক বিভাজন আছে, তারা কিন্তু একটা টিম না, সরমোনাই জামাত একে অন্যের পরিপন্থী, এরকম অনেক কিছু আছে। তো ওনার বক্তব্যটা এটা খারাপ না, যে এখানে জামাত যদি নির্বাচিত হয় তাদের দলীয় নীতি অনুযায়ী আমির ডক্টর শফিকুর রহমান তিনি হবেন প্রধানমন্ত্রী, আর বিএনপি যদি হয় আমার ধারণা বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে বাংলাদেশে অবশ্যই আসবেন, কিন্তু তিনি সম্ভবত নির্বাচনে এজ এ প্রধানমন্ত্রী তিনার সেই মেধা বা বয়স এগুলো নাই, সেখানে হয়তো তারেক রহমানই হবে। সো আমির হামজা হুজুরের বক্তব্যে আমার কাছে মনে হয়েছে যে বিষয়টাকে পলিটিক্যাল করার সুযোগ নাই, তিনি ওই জায়গাতে বলছেন। তারপরে হুজুরের মানসিক অবস্থা ঠিক হয়েছে কিনা সেটা একটু চেক করে ওনার ওয়াজের মাঠে পাঠানো জরুরি। আর আবার আমি বলি, রাজনীতির বক্তব্যের জন্য সারা বাংলাদেশে বহুত স্পেস আছে। আমিও একদম ওয়াজের মাঠে রাজনীতির বক্তব্য আমি পছন্দ করি না, একটাই কারণ ওয়াজ শুনতে সবাই যায়। আপনি যখন এখান ধরনের কথা বলা শুরু করবেন, তো সেখানে কি হয় যে নানান ধরনের মানুষ থাকে, এটা বিদ্বেষমূলক একটা অবস্থান তৈরি হয় ওয়াজের মাঠে। সিলেট কাঁপিয়ে আসলেন ডক্টর মিজানুর রহমান আজহারী। আজকের সিলেটের ঐতিহাসিক মাহফিলে উনার আগমন উপলক্ষে সিলেটে সুন্দর সাজে সজ্জিত ছিলেন, লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিলেন। আর আজকের দৈনিক পত্রিকাতে এটাকে রিপোর্ট করেছে মানব জমিন। আমি মানব জমিন থেকে রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরছি। সাইদির পরে সিলেটে আজহারীর বাজিমাত। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পরে সিলেটের মাটিতে এত মানুষের সমাগম আর কখনো মানুষ দেখে নাই। সেই বাজিমাতটি করেছেন জনাব ডক্টর মিজানুর রহমান আজহারী। এখানে যা লিখেছে, সিলেট আলিয়ার ময়দানে উপমহাদেশের প্রখ্যাত আলেম উলামা স্মৃতি বিজড়িত মাঠ, এই মাঠে সমাবেশ করে নির্বাচনী যাত্রা শুরু করেন রাষ্ট্রের প্রধান দলগুলো। ২৬ বছর আগে এই আলিয়া মাঠে প্রখ্যাত আলেম ও জামাত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাইদির হাত ধরে তাফসির মাহফিল শুরু হয়েছিল। তাকে ঘিরেই মূলত ৩ দিনের এই তাফসির মাহফিল আয়োজন হতো। আল্লামা সাইদির বয়ান শোনার জন্য মাদ্রাসার মাঠে জমায়েত হতেন হাজার হাজার মুসল্লি। শুধু যে সিলেট নগর তা নয়, গোটা বিভাগ থেকে তার তাফসির শোনার জন্য লোকজন জমায়েত হতেন এখানে। এখানে লেখছে ২০১২ সাল পর্যন্ত নিরবিচ্ছিন্ন আলিয়া মাঠে এই তাফসির মাহফিল চলছিল, এরপর থেকে বন্ধ করে দেওয়া হয়। দেলোয়ার হোসেন সাইদি কারাবন্দী হওয়ার কারণে মাহফিলের আয়োজন করা হয়নি। সরকারের নানা বিধিনিষেধ ছিল। তারা জানান সিলেটের এই মাহফিল ধরা হতো প্রধান মাহফিল। এই
বারে অন্যান্য ইসলামী দল ও গোষ্ঠীর পক্ষ থেকে প্রতি বছরই আলিয়া মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার মুক্ত পরিবেশে, ফলে এক যুগ বন্ধ থাকার পর এবার আয়োজক সংগঠন আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে সিলেটে 3 দিন ব্যাপী তাফসির মাহফিল আয়োজন করেন। প্রথমে তারা ঘোষণা দিয়েছিলেন আল্লামা সাঈদীর স্মৃতি বিজড়িত আলিয়া মাদ্রাসা মাহফিলে আয়োজন করবেন। এবারের তাফসির মাহফিলের মূল আকর্ষণ ছিল মুফাসসিরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি। মানবজমিন পত্রিকায় এভাবে তারা লিখেছেন, মুক্ত পরিবেশে সিলেটে এবার তার প্রথম অনুষ্ঠান এটি। এর আগে সিলেটে তিনি একাধিকবার অনুষ্ঠান করলেও তাকে নিয়ে এত আকর্ষণ ছিল না। বিগত সরকারের রোশানলে পরে তিনি হয়েছিলেন দেশান্তরী। এরপর থেকে আলেম উলামা মুসল্লিদের কাছে তার জনপ্রিয়তা বাড়ে। এবার আজহারির সব ওয়াজ মাহফিলে অংশ নিচ্ছে না। তার ইচ্ছে ছিল প্রতিটি বিভাগে একটি করে ওয়াজ মাহফিল আয়োজন করবেন, আর সেটি হচ্ছে সাজানো গুছানো, থাকছে আধুনিক প্রযুক্তির ছোঁয়াও। তার ইচ্ছা অনুযায়ী সিলেট আলিয়া মাদ্রাসা ময়দান এবার 3 দিন ব্যাপী তাফসির মাহফিল আয়োজন চলছিল, কিন্তু লোক সমাগম বেশি হওয়ার কারণে প্রায় 3 সপ্তাহ আগে মাহফিলের স্থান পরিবর্তন করে এমসি কলেজ মাঠে নেওয়া হয়। আয়োজকরা জানান এমসি কলেজ মাঠে আলিয়া মাদ্রাসা মাঠের 3 গুণ লোক সমাগম ঘটানো সম্ভব। এ কারণে লোক সমাগম বিবেচনা করে তারা সিলেটে তাফসির মাহফিলের স্থান পরিবর্তন করেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত যে বক্তব্যটি শুনলেন এটা সিলেটের মানুষের প্রাণের বক্তব্য। বিশ্বব্যাপী সিলেটের মানুষেরা এই মাহফিলকে জুড়ে লন্ডন থেকে, আমেরিকা থেকে, মধ্যপ্রাচ্য থেকে, অস্ট্রেলিয়া থেকে, নিউজিল্যান্ড থেকে প্রবাসের সিলেটের বিভিন্ন মানুষ সিলেটে গিয়েছেন এবারের মাহফিলে। তাই এবারের মাহফিলে কোটি টাকা বাজেটে মাহফিলটি হলেও এই মাহফিল ছিল সিলেটের জন্য একটি ইতিহাস সৃষ্টি করা মাহফিল। এখানে লেখেছে, মাহফিলের দ্বিতীয় দিনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী বয়ান করেন। তিনি এই আয়োজনে শুকরিয়া প্রকাশ করে বলেন, আমার বাবার স্বপ্ন ছিল বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা। শুধুমাত্র এই কারণে ফেসিস্ট সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে কোরআনের পাখি আল্লামা সাঈদীর উপর সীমাহীন জুলুম নিপীড়ন চালিয়েছে। সকল জুলুম অপেক্ষা করে তিনি দিনের ব্যাপারে ছিলেন আপোষহীন। তাই ভারতের প্রেসক্রিপশনে হাসপাতালে আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, আসছে সিলেটের মাহফিলে আল্লামা সাঈদীর ছেলে শামীম সাঈদী দ্বিতীয় দিনে বলেছে, আমার বাবাকে বিষ প্রয়োগ করে ভারতের প্রেসক্রিপশনে হত্যা করেছে আওয়ামী লীগ। এইবার কিন্তু এই কথা থেকে, সিলেটের এই ময়দান থেকে, এই বিশাল মাহফিল থেকে ওনার এই আহ্বানে নিশ্চয়ই তদন্ত হবে আল্লামা সাঈদীকে সত্যি সত্যি মারা হয়েছে নাকি তিনি এমনিতেই মারা গিয়েছেন। 2000 ছাত্র জনতার জীবন ও 40,000-এর বেশি ছাত্র জনতার রক্তের বিনিময়ে দীর্ঘ 1 যুগ পরে কোরআনের পাখি স্মৃতি বিজড়িত মাহফিলে উপস্থিত থাকতে পারায় আমি কৃতজ্ঞ। সাঈদী সাহেবের ছেলে শামীম সাঈদী এই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং প্রিয় সিলেটবাসী, যে আয়োজনটি করেছেন সেই আয়োজনটি সিলেটবাসী নয়, গোটা বাংলাদেশকে তারা চমক লাগিয়েছেন। বিএনপির একাংশ জামাত শিবিরের সাথে ঐক্য চাচ্ছে, জামাত শিবিরের সাথে দূরত্ব চাচ্ছে না, এবং যতটুকু দূরত্ব হয়েছে এটা মেকআপ করার চেষ্টা করছে। এটা করবে, এটা একেবারে অনিবার্য রাজনৈতিক হিসাব। কিছু এক্সক্লুসিভ আলোচনা করবে এখানে দর্শক। এবং বিএনপির অনেকে জানে যে জামাত কি, তাদের সাথে লাগার পরিণাম, এটা যে বিএনপির ধ্বংস, এটা বিএনপির অনেকে জানে। দর্শক, স্পষ্টতই বিএনপি এখন 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভারতপন্থী, আর একটা হচ্ছে ভারত বিরোধী। যারা 1-2 সপ্তাহ আগেও ভারত বিরোধী ছিল, তারা অনেকে এখন ভারতপন্থী হয়ে গেছে। এই জন্য মৌলিক বিভাজনটা বিএনপি রাজনীতিতে, জিয়াউর রহমান খালেদা জিয়া আদর্শে বিশ্বাসী বিএনপি, আর ভারতের ন্যারেটিভে বিশ্বাসী বিএনপি। এক্ষেত্রে দেখেন, মৌলিকভাবে আমি বলেছি আগেই যে বিএনপির রাজনীতি হচ্ছে মূলত রাজাকারীয় রাজনীতি। অতএব এই যে দেখেন, জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, অ্যাটলিস্ট প্রথম দিকে যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন, কিন্তু জিয়াউর রহমান মৌলিক পোস্টে কিংবা খালেদা জিয়া অতি গুরুত্বপূর্ণ কোনো পোস্টে কখনো কোনো মুক্তিযোদ্ধাকে বসাননি, রাজাকারকে বসিয়েছেন, রাজাকারের পরিবারের সদস্যদেরকে বসিয়েছেন। বিএনপির মহাসচিব রাজাকার পুত্র। এছাড়া শাহ আজিজ থেকে শুরু করে আব্দুর রহমান বিশ্বাস, সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির গুরুত্বপূর্ণ যত পোস্ট সরকারের থেকে কিংবা দলের, সবসময় রাজাকার ফ্যামিলিকে প্রাধান্য দিয়েছেন। বিএনপির রাজনীতি হচ্ছে আওয়ামী ভারতীয় ন্যারেটিভের বিকল্প রাজনীতি করা। এই জন্য মুসলিম জাতীয়তাবাদ, রাজাকার, স্বাধীনতা বিরোধী, এদেরকে নিয়ে রাজনীতি করেছেন। এটা বিএনপির রাজনীতির মৌলিক সূত্র। এটা বিএনপির একাংশ তো জানেন। দেখেন, একটা সহজ হিসাব দেখেন, জামাত ইসলামী স্বাধীনতার বিরোধিতা করেছিল, এটা তো ওপেন কথা, এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই। জামাত স্বাধীনতার বিরোধিতা করেছিল, এ কথা জেনেই এদেশের জনগণ জামাত ইসলামীকে এখন চায়। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দল জামাত ইসলামী, তারা 71 স্বাধীনতার বিরোধিতা করেছিল, এ কথা জেনেই কিন্তু তারা জামাতকে চায়। এবং জামাত অতীতে 15% ভোট পেয়েছে, তার চাইতে জামাত এখন ডাবল শক্তিশালী। এখন 30%-এর কাছাকাছি ভোট আছে জামাতে। এই 30% ভোটার সবাই জানে জামাত 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারপর তারা জামাতকে চায়। বুঝতে হবে জিয়াউর রহমান রাজাকারদের নিয়ে রাজনীতি কেন করেছিলেন, স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি কেন করেছিলেন। দিস ইজ রাজনীতি, আওয়ামী লীগের বিকল্প তৈরি করা রাজনীতি। এখন বিএনপির একাংশ যেরকম ভারতের খপ্পরে পড়ে ভারতীয় ন্যারেটিভ, আওয়ামী ন্যারেটিভ এস্টাবলিশ করছে, বিএনপিকে আওয়ামী লীগ বানাচ্ছে। বিএনপির মধ্যে যারা জিয়াউর রহমান বা খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করে, তারা এটা চাইবেন না, এবং তারা এখন কণ্ঠাসে থাকবেন, কিন্তু কখনো আবার তারা সামনে আসবেন। এই জন্য বিএনপিকে আমরা জিয়াউর রহমানের আদর্শে রাখতে চাই, এই জন্য আমাদের তৎপরতা।
আপনি যদি বিএনপির একজন নেতা ডক্টর ফয়জুল হকের বক্তব্য শুনেন, তিনি স্পষ্টভাবে বলেছেন যে এই যে মেজর হাফিজ কিংবা বিএনপির অমুক তমুক হারুন রশিদ, এরা বিএনপিকে ডুবাবে, এরা বিএনপি ধ্বংস করছে। আলেম ওলামা এবং দেশপ্রেমিকদের প্রতিপক্ষ হিসেবে বিএনপিকে উপস্থাপন করছে এবং আওয়ামী ভারতীয় মুক্তিযুদ্ধ ব্যবসা করছে। এরকম অনেকেই আছে যারা জিয়াউর রহমান আদর্শে বিশ্বাসী, তারা ওই বয়ানগুলো সাপোর্ট করবে না, তারা এখন কোণঠাসা থাকলেও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। এই জন্য জামাত শিবিরকে কখনো তারা প্রতিপক্ষ বানাতে দিবে না। এবং আপনি দেখবেন যে বিএনপির এক অংশ জামাত শিবির রাজাকার যুদ্ধাপরাধীদের বিচার চায়, একেবারে শারীর কবির স্টাইল বলবে, কিন্তু আরেকটা অংশ বলবে যে না, জামাতের সাথে দূরত্ব হয়নি, জামাত আমরা একসাথে মিলে গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করবো, আমরা আছি, আমরা একসাথে আছি, আমাদের মধ্যে ঐক্য আছে। আপনাদের নিঃসন্দেহে মনে আছে এই জুলাই আগস্টের মধ্যেই সম্ভবত জুলাই শেষের দিকে বিএনপি অফিসিয়ালি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে হাসিনার বিরুদ্ধে। সেখানে জামাত ইসলামের নাম স্পেশালি উল্লেখ করে বলছে জামাত ইসলাম সহ আমরা ঐক্য চাই। তো এই বিএনপি রাজনীতি, রাজাকারী রাজনীতি, যেই খালেদা জিয়া জামাত নেতাদের মন্ত্রী বানিয়েছেন, তাদের মুক্তি চেয়েছেন, তাদের নির্দোষ দাবি করেছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলাকে মিথ্যা মামলা বলেছেন, সেই বিএনপি এখন আওয়ামী ন্যারেটিভ দিয়ে চলবে, এটা তো হয় না। এই জন্য বিএনপির কেউ উল্টা কথা অলরেডি বলা শুরু করেছেন, এই আওয়ামী ভারতীয় ন্যারেটিভের উল্টা কথা বলা শুরু করেছেন। যেমন বিএনপি নেতা নজরুল ইসলাম খান, আমি বলছি নজরুল ইসলাম খান ভারত বিরোধী ভাই না, তাকে এখন কাজে লাগানো হচ্ছে, এটা তারেক রহমানের কৌশল। বিএনপির কিছু নেতাকে ভারতীয় ন্যারেটিভ প্রনাউন্স করিয়ে দেখছেন যে ল্যাংটা হয়ে গেছে, অবস্থা বেগতিক, কয়েকদিন পরে এরা রাস্তাঘাটে কিনা মার খায়, সেই অবস্থা। বিএনপির লোকজনই এদেরকে পিটাবে। এখন আবার তারেক রহমান অন্য নেতাদের মাধ্যমে এটাকে হালকা করার চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে নজরুল ইসলাম খানের একটা বক্তব্য, জামাতের সঙ্গে দূরত্ব বাড়েনি, অথচ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ফোরামের এই প্রেস ক্লাবে আলোচনায় যদি আপনি বিএনপি নেতাদের বক্তব্য শুনেন, নিশিরাতের অবৈধ ভুয়া এমপি, অবৈধ সুযোগ সুবিধা প্রাপ্ত এমপি হারুন রশিদ বাটপারের বক্তব্য যদি শুনেন, আর 2 নম্বর পাপিয়ার বেয়াদবাদী পাপিয়ার বক্তব্য যদি আপনি শুনেন, হাফিজের বক্তব্য যদি আপনি শুনেন, অন্যান্য তথাকথিত এগুলো হয়তো ভুয়া মুক্তিযোদ্ধা, কারণ অরিজিনাল মুক্তিযোদ্ধারা চেতনা ব্যবসা করেন, ওই কথিত মুক্তিযোদ্ধাদের বক্তব্য যদি শুনেন, দূরত্ব বেড়েছে, মানে হাজার গুণ দূরত্ব বেড়েছে। আওয়ামী লীগের সাথে জামাতের যেরকম দূরত্ব ছিল ওই রকম দূরত্ব বেড়েছে। কারণ ওইখান থেকে বলা হয়েছে যে যুদ্ধাপরাধীদের বিচার সঠিক ছিল, করা উচিত, চালিয়ে যাওয়া উচিত, এই পাকিস্তানের প্রেতাত্মাদের এদেশে থাকতে দিব না, আমরা এদেরকে নির্মূল করে ছাড়বো, এটা স্পষ্ট বলেছে হারুন। অতএব দূরত্ব বাড়েনি, মানে বিএনপির ওই প্রোগ্রামে প্লাকার্ড লেখা হয়নি জামাত শিবির হায়না, আপনি হায়না বলবেন, হায়নার সাথে দূরত্ব বাড়বে না, জামাত শিবির ধর্ম ব্যবসায়ী, তাদের নির্মূল করতে হবে, এটা কি দূরত্ব না? এর মানে হাজারবার বলতে হবে যে বিএনপির সাথে জামাতের দূরত্ব বেড়েছে, এবং দূরত্বটা আওয়ামী লীগ বা ভারত জামাত যেরকম দূরত্ব ওই রকম বিএনপি জামাত দূরত্ব এখন বেড়েছে। কিন্তু ওই যে বিএনপি এখন ওই কথিত মুক্তিযোদ্ধারা এখন বেকায়দায় আছে, যে কোনো সময় বিএনপির নেতাদেরই ধোলাই খেতে পারে, যার ফলে এখন পরিস্থিতি হালকা করাচ্ছেন নজরুল ইসলাম খানের মাধ্যমে, যে জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়েনি। এর মানে বিএনপির একটা অংশ ভাব নিবে যে তারা জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী, তারা জামাতের সাথে দূরত্ব বা এই সব চেতনা ব্যবসামূলক কথা বলবে না, যখন যেটা কাজে লাগে তখন সেটা সামনে আনবে, এটাই হচ্ছে বিএনপি কৌশল। সম্প্রতি জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে বলে মনে করছেন অনেকে। আমি তো বললাম যে যা লিখেছেন, যা বলেছেন, এরপরে তার দূরত্ব না বাড়া কিছু থাকে না, দূরত্ব বেড়েছে। এই দূরত্ব কমাতে বিএনপি কোনো উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো দূরত্বের কিছু নেই, তারাও গণতন্ত্র চায়, নির্বাচন চায়, মানুষের অধিকারের কথা বলে আমরাও বলি, চমৎকার কথা। এরকম বললে তো আর এই হায়না 71 পরাজিত শক্তি পাকিস্তান পাঠিয়ে দিতে হবে তাদের যুদ্ধাপরাধী বিষয়ে, এসব কথা বলা প্রয়োজন হয় না। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো এই কথাটা ঠিক না। হ্যাঁ ঠিক আছে, জামাতের আমিরের ওই কথার বিরোধিতা আপনি করেন, এটা জামাতের লোকজনও অনেকে এই কথার বিরোধিতা করে, এইভাবে গণতান্ত্রিকভাবে নজরুল ইসলাম খানের মতো ভদ্রভাবে বিরোধিতা করেন, তাদের তো রাজনীতিতে তো ভুল বক্তব্য দিতেই পারে, তার সমালোচনা আপনি করতেই পারেন, এই জন্য তাদের নির্মূল করবেন, এই জন্য আপনি আওয়ামী লীগ রূপে আবির্ভাব হবেন, ভারত রূপে আবির্ভাব হবেন, এটা তো মেনে নেওয়া যায় না। আর ওটা জাস্ট একটা বক্তব্য, আমির জামাত যা বুঝিয়েছেন জনগণ ভুল বুঝেছে। আমির জামাত কিছুতেই মনে করেন না যে শুধু জামাত ভালো, অন্য কেউ ভালো না, ওটা বলেননি, তাহলে জোট করলেন কেন? শুধু আমরা সবাই দেশপ্রেমী, রাইট, আমি এটা মানি। আমরা প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।